মঙ্গলবার রাত থেকে প্রচণ্ড পেন ওঠে। নর্মাল পেন যেটা বলে সেটা হয় 3:30 থেকে 4:30 5টার মধ্যে আমার সবটা কমপ্লিট হয়ে গেল। মানে জুনিয়র ডাক্তারকে বলছে আর কি, আমার পেটটা আমার যখন উঠি হচ্ছে, তো সে কাটছে। তারপরে পাশে আরেকজন ডক্টর বলছে আজকে তুই ট্রিট দিবি, তুই শিখে গেছিস। আর দিদিরা নার্সরা একটু হেল্প করবে না, মানে কেমন বাজেভাবে বলছে, ওঠো ওঠো, মানে কি বাজে বাজে বলছিল। আর নর্মাল পেন পাওয়ার পরে যে সিজার হওয়ার আর পেন দুটো একসঙ্গে নেওয়ার যে কষ্টটা, সেটা কিন্তু আমি একা বুঝেছি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি এখন অনেকটাই ভালো আছি। আর আজকে যে বিষয়ে কথা বলবো সেটা তোমার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তাও আরও একবার আমি বলেই দিই যে আজকে আমি বলবো আমার হসপিটাল এক্সপিরিয়েন্স, যেটা ছিল আমি বারবার বলেছি যে খুবই খারাপ এক্সপিরিয়েন্স ছিল। তো সেটাই আমি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিছুটা বলবো না, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তারও আগে বলে দিই যে এখনও কিন্তু আমাদের অসহ্য চলছে। যারা মানে হিন্দু তারা জানো যে আমাদের এই বেবি হলে, মেয়ে হলে 21 দিন, ছেলে হলে 30 দিন, মানে 1 মাস আর কি অসহ্য পালতে হয়। তো সে পালন করতে হয় আর কি। তো সেই জন্য যে মা তার নখ কাটতে নেই, তার চুল বাঁধতে নেই ভালো করে, তো তাও আমি এখন হালকা করে আঁচড়াই, তাও নাকি একসাথে নেই। তো এগুলো আগে ছিল, এখন অনেক বাড়িতে আর মানা হয় না, কিন্তু আমার মা এগুলো খুব মানে। তো সেই জন্য আমি এখন এগুলো মানি। আর মাথায় এখন আঁচড়াই, কিন্তু ওই সিঁদুর পরা টরা এগুলো পরা হয় না। তো এই আমার মাথার সিঁথি পুরো সাদা দেখে অনেকেই বলবে দিদিভাই তুমি কেন সিঁদুর পরো নি, তো ওই জন্য আমি আগে থেকেই তোমাদেরকে বলে দিলাম যে এখনও অসহ্য চলছে। তো ওই জন্যই আমি এখন সিঁদুর টিঁদুর পরিনি। তো আর বেশ কিছুদিন পরে অসহ্য কাটবে তারপরে। আর সত্যি কথা বলতে সেই হসপিটালে যাওয়ার পর পর থেকে যেদিন আমি ভর্তি হয়েছি 21 অক্টোবর, আর আমার বেবি হয়েছে 23 অক্টোবর। 21 অক্টোবরের আগের দিনে মানে 20 অক্টোবর আমি হচ্ছে শ্যাম্পু করে ফ্রেশ হয়ে, মানে রবিবার করে আমি প্রত্যেকবার শ্যাম্পু করতাম। এরকম কোনো ব্যাপার না যে আমি হসপিটালে গিয়েই জানতাম যে আমার আজকে ভর্তি নেবে, এরকম কিছু না। আমি রবিবার করে মানে সবসময় আর কি শ্যাম্পুটা করি, সারা সপ্তাহে একটা দিন বা সপ্তাহে 2 দিন এরকম করি। তো বেশিরভাগ একদিনই করি সত্যি বলতে। আগের দিনে প্রচুর পরিমাণে তেল মাখি, অনেকটা তেল মাখি একসঙ্গে, তারপরের দিন আমি প্রচুর শ্যাম্পু করে নিই। তো এইরকমই রবিবারটা করে করতাম। তো ওরকমই রবিবারই করেছিলাম শ্যাম্পু ট্যাম্পু। এবার শ্যাম্পু করলে কী হয়, ওপরের সিঁদুরটা না হালকা, মানে পড়লেও হালকা উঠে যায়, যেহেতু মাথার সিঁথিটা পুরো ড্রাই থাকে, তো ওই জন্য উঠে যায় অনেক সময়। তারপর 2-4 দিন পরে যখন সিঁদুর অনেকটা পড়া হয় তখন কিন্তু সেই সিঁদুরটা আমার থেকে যায়। তো এইভাবে ছিল। আর পুরো এত দিন তারপরে সিঁদুর টিঁদুর পরা হয়নি, তো মাথার সিঁথিটা একদম সাদা সাদা হয়ে গেছে। তো চলো এখন মেন পয়েন্টে চলে যাই। আমার ডেলিভারি হয়েছে 23 তারিখ, আমি ভর্তি হয়েছি 21 তারিখ, যেটা হচ্ছে সম্পূর্ণ আমি জানতাম না। আমার 21 তারিখ ছিল একটা চেক আপে গেছিলাম সকালবেলা। তো চেক আপে যেতে আমাকে বলেছিল, প্রথমে 2বার চেক আপ হয়েছিল। চেক আপে দেখেছে যে ঠিকঠাকই আছে সব, কোনো অসুবিধা নেই, ভর্তি করতে হবে না। আমাকে ডেট যেমন প্রেসক্রিপশানে প্রেসক্রাইব করে দেয়, ডেট যে পরের সপ্তাহে আবার তুমি আসবে, তেমনভাবেই আমাকে বলে দিয়েছিল। আর তোমরা আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমার শিশু মঙ্গল হসপিটালে বেবি হয়েছে, তো বলে দিয়েছিল। তারপর 3rd বার যখন পেট চেক আপ হয়, মানে শরীরটা যে চেক আপ করে, তখন যে বেবির পজিশন কেমন সেটা চেক আপ করে, তখন বললো যে না তোমাকে এখন ভর্তি হতে হবে। কজ হচ্ছে আমার পেটটা একটু শক্ত হয়ে গেছিলো, আর তখন আমার চলছিল 37 সপ্তাহ 4 দিন, মানে 38 সপ্তাহ আর কি। 38 সপ্তাহ কমপ্লিট হয়নি, 38 সপ্তাহ চলছিল। তো সেহেতু বাড়িতে বলতে বললো, আমি আমি আমার হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড হ্যাঁ ভর্তি নিলে যেটা ভালো বোঝে সেটা। তো আমি ডক্টরকে বললাম যে আমি কি পরের দিনে আসতে পারি, মানে পরের সপ্তাহে বা পরের দিন, আমি বাড়ি থেকে তো কোনো প্রিপারেশান নিয়ে আসিনি। বললো যেতে পারো, কিন্তু তোমার যেহেতু পেটটা শক্ত হয়ে গেছে, আর তোমার যেহেতু আগেই তোমাদের 9 মাসের, আমার 9 মাসে কী কী হয়েছিল সেটাই ভিডিওতে বলেছিলাম, যে আমার সুগার, প্রেশার, হিমোগ্লোবিন কম, ইভেন আমার বেবির গলায় একটা কর্ড জড়িয়েছিল, এমন অনেক কিছু প্রবলেম আমার ছিল। তো ওই জন্য বলেছিল যে তুমি গেলে তোমার রিস্কে যাবে, তো এখন ভর্তি হলে ভালো। যেহেতু আমার বাড়ির কাছাকাছি, তো ওই জন্য ঠিক আছে চলো, তো আমাকে ভর্তি করিয়ে দিয়েছিলো। আর তারপরে বাড়ি থেকে সবাই এসে জিনিসপত্র নিয়ে গেছিলো, যেমনটা হয় আর কি। তো সোমবার আমাকে ভর্তি নিয়ে নিয়েছিল। সোমবার ভর্তি নেওয়ার পর সোমবার রাত থেকে, যেহেতু আমার তো প্রবলেম ছিল, তাও আমাদের একটা ভুল হয়েছিল কি, আমরা বলিনি যে আমার নর্মালি হবে বেবি নাকি সিজারে বা সি সেকশনে বেবি হবে। আমরা হচ্ছে, আমি যেহেতু প্রথম বেবি, তো সবাই মারা সবাই বলতো যে নর্মালি বেবি খুবই ভালো, নর্মালি বেবি নিলে সারাটা জীবন ওই যে
পেন পেতে হবে না, আর অনেকটা রিল্যাক্স পাবি। নর্মালি একটু কষ্ট হবে ঠিকই, অনেকটাই কষ্ট হবে, কিন্তু সেটা পরে আবার ঠিকই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর নর্মালি বেবি হওয়া ভালো, প্রথম বেবি। তো সেই হেতু আমরা কোনো ডিসিশান নিইনি যে নর্মালি বেবি হবে না সি সেকশনে বেবি হবে। তো ওখানে ডাক্তার আমাকে জিজ্ঞাসা করছিলো সি সেকশনে হবে না নর্মালি হবে। আমি বলেছিলাম যে আমার কীভাবে হবে বেবি সেটা তো ভগবানই জানে, আমি কী করে জানবো। তো আমি সেমন কিছু বলতে পারবো না, যেহেতু আমার প্রথম বেবি, আমার কোনো এক্সপিরিয়েন্সও নেই। তো ওরা বলেছিলো যে এখানে তো আমরা নর্মালি চেষ্টা করাই, তো সি সেকশন বললে সি সেকশন হয় না। তো আমি প্রথমে ভেবেছিলাম তাহলে জিজ্ঞাসা করলেন কেন। যাই হোক, তারপরে হসপিটালে ভর্তি নেওয়ার পর সোমবার থেকে, মানে 21 তারিখ থেকে আমাকে নর্মালে চেষ্টা করানো হয়। নর্মালে যেভাবে নর্মাল পেন তুলে, যেটা হচ্ছে বিভিন্ন প্রসেস আছে, যেমন অনেকের প্রোপেস দেওয়া হয়, অনেকের জেল দেওয়া হয়। তো এভাবে আমাকে চেষ্টা করা হয়েছিল। তো সোমবার সেটা করা হয়নি, সোমবার জাস্ট দেখা হয়েছিল, যে এক্সামিনেশন করা হয়েছিল যে আমার বেবিটা কত দূর কীভাবে আছে, কন্ডিশন কেমন। তখন আমার কিন্তু বেবি হওয়ার একদম সময় হয়নি, অনেকটা সময় বাকি ছিল। আর 1 সপ্তাহ কি 2 সপ্তাহ, মানে 40 সপ্তাহ পর্যন্ত হয়তো ও নিত আর কি, ওর সময় এখনো হয়নি। তো যাই হোক, তারপরে মঙ্গলবার থেকে আমাকে আমার ওই পেন তোলার ব্যাপারটা শুরু করে। মঙ্গলবার পেন তোলার আগে আমার বেবির হার্ট রেট ছিল 144 থেকে 157-র আশপাশ, মানে কাছাকাছি সবসময় চলছিল আর কি। এই 44 থেকে 57-র কাছাকাছি চলছিল সবসময়, কন্টিনিউ চলছিল। তো একবার কম ছিল, যেমনটা বাড়ে আর কি হার্ট রেট, তেমনই চলছিল, বেশ ভালোই ছিল। তারপরে এক্সামিনেশান মঙ্গলবার থেকে যেতে শুরু হয়, বুধবার পর্যন্ত এক্সামিনেশানটা চলবে। তো ওই বুধবার 24 ঘন্টার ব্যাপার আর কি, 24 ঘন্টার পেন তোলার একটা ব্যাপার থাকে। তো 24 ঘন্টার মধ্যে আমি বুঝে গেছিলাম, যেহেতু আমরা যে ঘরে ছিলাম সেখানে অনেক মেয়ের পেন উঠছে আর যথেষ্ট কষ্টকর, আমি বুঝতে পারছিলাম যে আমার হবে না। আমি ডক্টরকে বারবার বলছিলাম আমাকে সি সেকশন করাতে। আর সেদিনে রাত্রেবেলা আমার বরকেও বলেছিলাম যে তুমি বলবে, ওরা যখন ভিজিটিং আওয়ার্সে আমার সঙ্গে দেখা করতে এসেছিলো, তখন আমি বলেছিলাম ডক্টরের সঙ্গে দেখা করবে, তো তখন ডক্টরকে বলবে যে আমাদের সি সেকশনে বেবি হবে। তো ওরা তো তাও বলছিল যে না, ওরা চেষ্টা করবে। তো সকালবেলা বুধবার সকালবেলা আমার প্রচণ্ড, মানে মঙ্গলবার রাত থেকে প্রচণ্ড পেন ওঠে, নর্মাল পেন যেটা বলে সেটা হয় মঙ্গলবার রাত থেকে। বুধবার সকাল পর্যন্ত সেই নর্মাল পেনটা হয়, মানে কিন্তু বেবির কোনো মুভমেন্ট আসেনি, মানে বেবি সেভাবে দেখা যাচ্ছে না। বেবিকে এক্সামিনেশন করে দেখা যাচ্ছে ও মানে মানে এখনও আর কি নর্মালি হবে না আর কি। তো যেটা হচ্ছে এক্সামিনেশন করে দেখে না যে বেবির মাথাটা কত দূর এসেছে, সেটাতে দেখছে যে বেবি আসেনি এখনও। তারপরে আবার একটা টেস্ট হয়, সেই টেস্টে দেখা যায় হার্ট রেটটা কমে গেছে, যেটা বুধবার সকালে। তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আমি বলেছিলাম যে তাহলে কেন আপনারা চেষ্টা করলেন। ইভেন সেই জায়গাটায় আমার যে ডাক্তারদের মানে আন্ডারে ছিলাম আমি, সেই ডাক্তারগুলো কেউ ছিলেন না, সব অন্য ডাক্তার। হয়তো ওই দিন ওদের কোনো ভিজিটিং আওয়ার্স ওরা ছিল না আর কি, কী কারণে ছিল না ওখানে জানি না। ওখানে তো আমরা 3-4 জন পেশেন্ট ছিলাম ওই ডক্টরের, কিন্তু ওনাদের কোনো পাত্তাই আমি পাইনি, আমি বিশেষত পাইনি। আমি তো একদমই দেখতেই পাইনি, সকালবেলা শুধু জাস্ট একবার দেখতে পেয়েছি, বাকি সববারেই আমাকে যারা এক্সামিনেশন করেছে, আমাকে যারা বেড়ে তুলেছে, যারা ওটি করেছে, প্রত্যেকটা আলাদা আলাদা ডাক্তার, আমি কাউকে চিনিও না, দেখিও নি। এই কারণে বলছি, কারণ শিশুমঙ্গলে যে ওপিডিতে আমি দেখিয়েছিলাম সেখানে প্রায় 6 থেকে 7টা ডক্টরকে আমি চিনতাম। তো তারপরে বাকি ডক্টর তো আমি চিনতাম না, তো সেই ডক্টরগুলোই আর কি আমার দেখেছে। তো প্রথমে বুধবার সকালবেলা যখন হার্টের বেবির কমে গেছে, তখন বলছে যে সি সেকশন করাতে হবে। কিন্তু আমার আগের দিনে কোনো ব্লাড টেস্ট করেনি, কিচ্ছু টেস্ট করেনি, ইউরিন টেস্ট কিচ্ছু করেনি। তাড়াহুড়ো করে আমাকে সেলাইন দেওয়া হয়। তারপরে আমার হাজব্যান্ড তখন বেরিয়ে গেছে অফিসে। আমার বাড়িতেও কেউ জানে না যে আমার সি সেকশন হবে, অপারেশন হবে। ওরা আমাকে রেডি করার মানে প্রায়, মানে ওরা ডিসিশন নিয়ে নেওয়ার পরে আমার হাজব্যান্ডকে ফোন করে। আমার হাজব্যান্ড তো অবাক হয়ে গেছে, আমি অফিসে বেরিয়ে গেছি। ও ভাবছে কী হলো, হঠাৎ করে কেন এরকম। আজই আমাকে তো আগের দিন যেমনটা হয় আর কি, আগের দিন বাড়ির লোককে বলে দেওয়া হয়, কোনো কিছু বলে দেওয়া হয়নি, কারণ হঠাৎ করেই আর কি এরকম হয়। তারপরে আমাকে রেডি করা হয়, রেডি করে আবার ব্লাড টেস্ট, ওখানে সাডেন ব্লাড টেস্ট করা হয়। সব টেস্ট ফেস্ট করিয়ে আমাকে ওই 3টে নাগাদ আমাকে রেডি করিয়ে দেওয়া হয়। আর আমার ওটি হয়েছে ওই 4টে বলবো না, আনুমানিক আর কি, আমি 3:30 থেকে বলে দিলাম। 3:30 থেকে 4:30 5টার মধ্যে আমার সবটা কমপ্লিট হয়ে গেল। কারণ আমি আনুমানিক এই কারণে বলছি, আমার বেবি হয়েছে 4:04-এ, 4:02-এ। তো এবারে বুঝতেই পারছো, আমি তো আর ঘড়ি নিয়ে ঘুরিনি, তাও একটা আনুমানিক নিয়ে বলছি। আর সেই সময় ঘড়ি তো দূরের কথা, সেই সময় যা হচ্ছিলো সেটা তো আলাদাই। তো
তো ওই সময় প্রথমে আমাকে সবাই রেডি ফেডি করে আমাকে নিয়ে চলে যায় আমার হাজব্যান্ডের সঙ্গে একবার দেখা করিয়ে। আর ওখানে বাড়ির লোক কারোর সঙ্গে দেখা করা যাবে না, শুধু হাজব্যান্ড। তো হাজব্যান্ডের সঙ্গে দেখা করিয়ে আমাকে নিয়ে চলে যায় ওটি রুমে গিয়ে যে প্রসেস থাকে সেগুলো এক এক করে করা শুরু করে আমার সঙ্গে। আর প্রচুর ইঞ্জেকশান, যেগুলো সব সিজারে আমাকে গল্প করতে হবে না। যদি তোমরা বলো যে সিজারের রুমে ওটিতে গিয়ে কী এক্সপিরিয়েন্স হয়েছে সেটা শেয়ার করি, তাহলে সেটাও শেয়ার করব। তবে তার মধ্যে ছোট্ট একটা কিছু শেয়ার করে দিই। ওটি রুমে যখন যাই তখন ওটি যেমন ইঞ্জেকশান দেওয়া সেগুলো আমি গিয়ে দেখছি আমার একটাও ডক্টর চেনা নয়। আমাকে বলছে তুমি কোন ডক্টরের পেশেন্ট? আমি তখন বললাম হ্যাঁ। তারপরে আমাকে বলছে মানে যারা করবে যারা ওটি করবে তারা। আমি ডক্টর, আমার ডক্টর। আমি চারিদিকে দেখছি আমার একটা ডক্টর নেই। তখন ওরাই বলছে আমরাই ওটি তোমার ডক্টর। ওরা হাসাহাসি করছে আর কি। যাই হোক, তারপরে আমার বেবি অপারেশন হওয়ার আমি প্রচণ্ড কাঁপছিলাম। আমি এই 3টে থেকে রাত প্রায় 8টা পর্যন্ত কন্টিনিউ মানে নিজের শরীরটাকে ধরে রাখতে পারিনি, এত প্রচণ্ড কেঁপেছি। তো তারপরে আবার ওখানে একটা হয়েছে কি, যেমন আমরা আগে গল্পে শুনতাম না যে জুনিয়র ডক্টরদের শেখানোর জন্য সিনিয়র ডক্টররা বলে যে সিজার মায়েদের ওপরে এটা অ্যাপ্লাই হয়। এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি মোটামুটি, কিন্তু সেটা যখন নিজের সঙ্গে হয় না তখন একটা আলাদা ভয় কাজ করে। তো ওখানে আমার যখন ওটি হচ্ছে তখন বলছে সিনিয়র ডক্টর বলছে কাট এই জায়গাটা ভালো করে কাট। মানে জুনিয়র ডাক্তারকে বলছে আর কি আমার পেটটা আমার যখন ওটি হচ্ছে তো সে কাটছে। তারপরে পাশে আরেকজন ডক্টর বলছে আজকে তুই ট্রিট দিবি, তুই শিখে গেছিস, হ্যাঁ, বা আজকে এরকম একটা মানে এরকম কথাবার্তা মানে ওদের কিন্তু সেখানটায় গিয়ে আমার না বড্ড খারাপ লেগেছে এটা ভেবে যে ডক্টররা কীভাবে এই কথাগুলো বলতে পারে। হ্যাঁ, মানছি ওই কথাগুলো সবাই জানি, আমরা জানি যে এরকম সিজার পেশেন্টদের সঙ্গে হয়, কিন্তু যার সঙ্গে হচ্ছে সে ওই জায়গায় একে তো তার মানে ওটি হচ্ছে, সে তো এমনিতেই ভয় পাচ্ছে, তারপরে যদি ওগুলো হয় তখন কেমন লাগে। যাই হোক, খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার। তারপরে আমার বেবির মুখটা দেখার পরে আমার জীবন শান্তি। তো সেই শান্তিটা আর বলে প্রকাশ করার মতো মানে বলে প্রকাশ করতে পারবো না আর কি। সেটা একটা আলাদা, আমি তো শুধু কেঁদেই যাচ্ছি ওকে দেখার পরে শুধু কাঁদছি। মানে এত কষ্ট হয়েছে, মানে এত আনন্দের আনন্দ হচ্ছে। ইভেন একটা ডক্টর বলছে ও খুশি কি আঁসু হ্যাঁ, মানে একজন হিন্দি কথা বলে আর কি, তিনি ওর কথা বলছিলেন। মানে আমি এত কাঁদছিলাম প্রচুর। তারপর আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার কী বেবি হয়েছে বলো, যেমনটা হয় আর কি। তো সেইগুলো সব হয়েছে। তো ওটি এক্সপিরিয়েন্স বলতে জিজ্ঞাসা করলে তোমরা, আবার আমি বলবো ওটি এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে হসপিটাল এক্সপিরিয়েন্স। তারপরে ওখান থেকে আমাকে 8টা 7:30 6:30 না 5:30 না বোধহয় কমপ্লিট হয়ে যায়। তারপরে আমার হাজব্যান্ডকে আরেকবার দেখা করিয়ে, না আমার হাজব্যান্ডকে দেখা করায়নি, আমাকে আবার নিয়ে বেডে দিয়ে দেয়। একটা সিস্টার রুম বলে থাকে যেখানটায় যারা পেশেন্ট যেসব অসুবিধা আছে, আর সিজার পেশেন্ট বিশেষত সব সিজার পেশেন্ট প্লাস যারা নর্মাল পেশেন্টে একটু বেশি ক্ষত হয় তাদের, তো এদেরকে ওখানে রাখা হয় প্রথমবারে অবজারভেশনে। তো বলা হয় সিজারে অবজারভেশনে 24 ঘন্টা রেখে তারপরে আস্তে আস্তে হাঁটতে দেওয়া হয় বা বেডে দেওয়া হয়, প্লাস বেবিকেও দেওয়া হয়। আর 24 ঘন্টার মধ্যে অনেকবার হয়তো বেবিকে ব্রেস্ট ফিডিং করাতে দেওয়া হয় ওখানেই, যেটা অনেকে হেল্প করে। কিন্তু সত্যি বলতে আমি ওখান থেকে এসেছি ওই 6টা নাগাদ আমাকে ওই রুমে ঢুকিয়ে দিয়েছে। তারপরে আমাকে সকাল 6টা নাগাদ আমাকে বেবি দিয়ে দিয়েছে। প্লাস ওরা একেবারে মানে এক লটে আর কি যত পেশেন্ট ছিল, যারা যে সকালবেলা যারা ওটি হয়েছে, যারা রাতেবেলা ওটি হয়েছে, সবাইকে একসঙ্গে। আর সেদিনের আমি শেষ ওটি আমার ছিলাম, তো সে সবাইকে একসঙ্গে জেনারেল যে বেডে দিয়ে দিয়েছিল। আর যেটা ছিল ভীষণই কষ্টকর। ইভেন ওখানকার আয়া দিদিরা নার্সিরা একটু হেল্প করবে না, মানে কেমন বাজেভাবে বলছে ওঠো ওঠো, মানে কি বাজে বাজে বলছিল। মানে উঠতে, আর যারা সিজার হয়েছে তারা জানে প্রথম দিন উঠতে যে সবচেয়ে কষ্ট, মানে মনে হচ্ছিলো যে আমি আর বাঁচবই না, এরকম মনে হচ্ছিলো, এত কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয় ওই দিনে হাঁটাটা। মানে বিভৎস, একটা ভয়ঙ্কর একটা কষ্টকর ব্যাপার। তাও ওই তারপরে ক্যাথেড্রালটা লাগানো থাকে। তারপরে সেই শুদ্ধ আমাকে বললো যে উঠতে হবে। তো যাই হোক, সকালবেলা আবার একটা গামলি দিয়ে দিলে, বললো এটা দিয়ে ওয়াশ করো তোমার গা, গরম জল থাকে যেটা আমাদের বাড়ি থেকে গামছা দিয়ে আসতে হয়, সেই গামছা দিয়ে ওয়াশ করে তারপরে একটা যেগুলো হচ্ছে কী বলে চেয়ারগুলো, হুইল চেয়ার, তাতে বসিয়ে ওই একটুখানি, ওটা আমি হেঁটে যেতে পারতাম, যাই হোক একটুখানি নিয়ে বাইরে বের করে দিয়ে বলে যাও চলে যাও বলে, জেনারেল ওই যে রুমগুলো জেনারেল বেডে যে রুম, আমি প্রথম দিন কেবিন পাইনি। তো
তো ওটাই হচ্ছে সবচেয়ে সমস্যা, কারণ কেবিনের জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। যারা কেবিন পেয়েছে শুরু থেকে তারা এই কষ্টটা কোনোদিন বুঝবে না, আর যারা জেনারেল থেকেছে তারা এই কষ্টটা বুঝবে। আর সত্যি বলতে আমাকে হয়তো অনেকে বলে তুমি তো 2 দিন পরে কেবিন পেয়ে গেছো, কিন্তু সিজার হওয়ার 2 দিন মানে প্রথম 2 দিন যে কী কষ্ট, তারপরে কিন্তু অনেকটা বলবো না, কিছুটা হলেও কম ব্যথা হয়। পেন কিলার টিলার খেয়ে অনেক কিছু খেয়ে কম ব্যথাটা অনেকটা কম হয়, বা ওই 2 দিন বাচ্চাকে নিয়ে বারবার যাতায়াত করা বা ডক্টরের কাছে যাওয়া, তারপরে যেহেতু সিজার মায়েদের প্রথম ব্রেস্ট ফিডিং হয় না, ব্রেস্ট মিল্ক আসে না প্রথম, তো ওই সময় বারবার গিয়ে ফিডিং করানো, তো এইগুলো করাতে না অনেকটাই মানে পেন কমে যায়। 2 দিন মারাত্মক কষ্ট হয়। যেমন বুধবার আমার হয়েছে রাত্রেবেলা, সকালবেলা ধরো আমি 14 ঘন্টার মতো আমি রেস্ট পেয়েছি, 14-15 ঘন্টা রেস্ট পেয়েছি। তারপরে আমাকে বেড়ে দিয়ে দিয়েছে। তারপরে কিচ্ছু করবে না ওরা, কিচ্ছু না, জাস্ট হেল্পও করেনি, সব তোমাকেই করতে হবে। ইভেন সঙ্গে সঙ্গে আমাকে একটা জল দিয়ে গেলো, বলছে বাপ মানে আমার বেবিকে ওয়াশ করাতে হবে, ওই তুলো, গরম জলে তুলো। আমার এদিকে হাতে সেলাইন, মানে এটা আমার সঙ্গে না, প্রত্যেকের সঙ্গে এটা হয়। হাতে সেলাইন চলছে, হাতে সেলাইনটা মানে পুরো হাত অবশ হয়ে গেছে, এত ইঞ্জেকশন, পুরো হাত অবশ্যই যন্ত্রণা করছে। আর সেলাইন মানে সেটা হচ্ছে মানে বেশি টানাটানি করলে সে লাগে, তো এবারে সেটা আছে। তাতে এবার বেবি ধরে, আর ছোট্ট একদম বাচ্চা বেবি, একদম মানে কি বলবো, প্রথম আমরা যখন আমাদের বিয়ে হয়নি তখন আগে অন্য কারোর বাচ্চা দেখলে এইটুকু ছোটো বাচ্চা নেবো না, মানে এরকম। আর 1 দিনের বাচ্চা যখন নিজের বাচ্চাকে নিজের কাছে দিয়ে দেওয়া হয় উইদাউট এনি হেল্পিং হ্যান্ড, মানে বিভৎস একটা প্যাথেটিক ব্যাপার হয়ে যায়। মানে মায়েদের কাছে, নতুন মায়েদের কাছে, বিশেষত সিজার মায়েদের কাছে, এই কারণে বলছি, সিজার মায়েদের তো অনেকটা কাটা হয়, আর নর্মাল মায়েদের অনেকটাই কষ্ট, কিন্তু আগের দিনে অনেক কষ্ট। আমি কাউকে ছোটো করছি না, কারণ আমি নিজে নর্মাল পেন পেয়েছি। হ্যাঁ, আমি নিজে প্রায় 12 থেকে 14 ঘন্টা নর্মাল পেন পাওয়ার পরে সিজার হয়েছে আমার। তাই আমাকে যারা বলবে যে তুই তো সিজার করেই তোর বেবি হয়েছে, তাদের আমি সত্যি বলবো, বারবার বলবো যে নর্মাল পেন কী। হ্যাঁ, সবটা হয়তো বুঝিনি, শেষ পর্যন্ত বুঝিনি, কিছুটা হলেও তো বুঝেছি, কিছুটা হলে আমি বুঝেছি। আর নর্মাল পেন পাওয়ার পরে যে সিজার হওয়ার আর পেন দুটো একসঙ্গে নেওয়ার যে কষ্টটা, সেটা কিন্তু আমি একা বুঝেছি, বা আমার মতো যে পেশেন্টগুলো আছে তারা বুঝেছে। তো ওইভাবে পেন পাওয়া মানে হলো। তারপর বেবি দিয়ে দিয়েছে, বেবি কোনো হেল্প করছে না। তারপরে ওই বেবিকে পরিষ্কার করানো, বেবির ন্যাপি পরিষ্কার করানো, সবটা মায়ের করতে হবে। এতবার, এবার 2 ঘন্টা পর বেবিকে নিয়ে ফিডিং করাতে যেতে হয়, কতটা দূরে সিস্টার রুম, সেখানে গিয়ে বারবার বেবিকে ফিডিং করিয়ে নিয়ে আসা, ওই পেট কাটা অবস্থাতে ওকে কোলে করে নিয়ে হাঁটতে যাওয়া, মানে কী যে বীভৎস একটা এক্সপিরিয়েন্স না, আমি কল্পনা মানে মানে আমার কল্পনাতে আমি মানে ভাবতে পারি না আর কি, কী কষ্ট পেয়েছি। ইভেন আমি বলবো না যে আমি পেয়েছি, আমার মতো যারা ছিল তারা প্রত্যেকে পেয়েছে, আমি প্রত্যেকের জন্যই বলছি, খুবই কষ্টকর। আর সবচেয়ে বড় কথা, সে আগে হচ্ছে যারা বেবি হয়েছে তারা বলতো যে বেডের পাশে একটা ছোট্ট বেড থাকতো যেখানে বেবি থাকতো। এখন কি করেছে, শুধু জেনারেলে শুধু একটাই বেড, সেই বেডেতে মানে বেড যেমন হয়, একটা পেশেন্টের বেড কেমন হয় আশা করি সবাই বুঝতে পারছো, সেই বেডে তোমাকেও থাকতে হবে, তোমার বেবিকেও থাকতে হবে। আমি নতুন মা, বা আমার মতো যারা নতুন মা, বা যারা নতুন মা না, যারা মা, তারা কি চাইবে যে আমার বাচ্চাটা সেফ থাকুক। তো সে কী করবে, সে মাঝখানে তার বাচ্চাটাকে রাখবে। আমরা যে পেশেন্ট, যে যার এত বড় একটা অপারেশন হয়েছে, যার এত কষ্ট হচ্ছে, সে কী করবে, সে কোথায় থাকবে। আমার তো চেহারা বেশ হেলদি হয়ে গেছিলো, আমার একটা পা ধরতো ওই বেডে, আর একটা পা না পাশে বেঞ্চ থাকতো, বেঞ্চে যারা বাইরের লোকের এসে যখন বসে ভিজিটিং আওয়ার্সে, সে বেঞ্চে পা রাখতাম। মানে আমার বলছি না, বিভৎস বাজে এখন ব্যাপার হয়ে গেছে শিশু মঙ্গলে। আগে শুনেছি এতটা ছিল না, আর আমি একদম ওপেন বলে দিচ্ছি, এগুলোই হয়েছে। খুবই বাজে এক্সপিরিয়েন্স আমার শিশুমঙ্গল যদি কেউ বেবি হয়, আমি আবারও বলবো তারা প্রত্যেকে কেবিনের ব্যবস্থা করে বেবি হবে। কেবিন না থাকলে শিশুমঙ্গলে বেবি হওয়া মানে বিভৎস একটা, মানে কী বল, ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হবে, যেটাতে অনেক মানুষ ট্রমাটাইজও হয়ে যেতে পারে আর কি। একা পক্ষে ভীষণ কষ্টকর। তো যাই হোক, 2 দিন পরে আমার কেবিনটা পাওয়া যায়, ফর্চুনেটলি আমি পেয়ে গেছি, ভগবানের অশেষ কৃপা। যে 2 দিন পরে, হ্যাঁ, পেনটা অনেক কমেছিল ঠিকই, আমি সব করতে পারছিলাম ঠিকই, আর ততদিনে 2 দিন একটা বেবি সামলানো, ছোট্ট বেবি, তার সব কিছু সামলানো, তারপর আমি শিখে গেছিলাম যে সব কিছু কী করতে হবে। এখন যারা আমাকে বলে যে এটা কর ওটা কর, তুই আমরা শিখে গেছি, আমরা এই পারি, সত্যি বলছি, মানে বিরক্ত লাগে। মানে আমি এত কষ্ট পেয়েছি, তারপরে যখন সবাই এসে বলে যে তুই কত কষ্ট পেয়েছিস, কষ্ট তো পেয়েছি আমরা,
এই করতে হয়, ওটা করতে হয়, সেটা করতে হয়, যে আমাকে একটু জ্ঞানটা দেওয়া বন্ধ করো, অন্তত এই টাইমে জ্ঞানটা দিও না কেউ। মানে সত্যি এরকম মনে হয় বলি, কিন্তু সেটা বলা যায় না। ভিডিওর থ্রুতে বলে দিলাম, যদি কেউ দেখে নেয় দেখে নেবে। দেখে নিলে আমি গ্ল্যাড যে দেখে নিই। মানে বিভৎস বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, আমি মোটামুটি সবই শিখে গেছিলাম। কিন্তু তাও যে কেবিনে 2 দিন পরে পেয়েছিলে, সেটা হচ্ছে আমার মা এসেছিল। এবারে মা অনেকটা, যখন আমার বাচ্চা খুব কাঁদে, তো ওকে একটু সামলাতো। যখন ঘুমাবে মুখটা দেখলে মনে হবে একটু আদর করি একটু, আর যখন কাঁদে মনে হয় কেন তুই এত কাঁদিস, এত কাঁদে। তো শুরু থেকেই অত কাঁদতো। শুরু থেকে কান্নার কারণও একটা আছে, যেটা হচ্ছে আমি ওকে ভালো করে, মানে হাতটা ঠিক এভাবে থাকতো, আমি হাতে সোজা করতে পারতাম না। এখানে আমার এখনও দেখো, প্রায় অনেক দিন হয়ে গেছে, তাও এখানটা দেখো ফুটোটা রয়ে গেছে, আর শিরাটা এখনও ফোলা, এখনও টনটন করে। আর ইভেন আমি একটা আমার যে অ্যানাস্থেশিয়ার পায়ের যে জিজি দেওয়ার ঘোরটা না, সেটা না আমার পরের দিনে প্রতি 5 মিনিট পর পর আসছে। সে কী বিভৎস অবস্থা! যেহেতু আমি 14-15 ঘন্টা রেস্ট পেয়েছি, তারপরে রেস্টই পাইনি, তারপরে হেঁটে হেঁটে বেবিকে নিয়ে বারবার যাওয়া আসা, ইভেন কতটা বাইরে গিয়ে তবে বাথরুম বা ওয়াশরুম সেখানে যাওয়া। তারপরে এবারে যখন কেউ বাথরুমে যাবে না, তার একটাই ভয় লাগবে যে আমার বাচ্চাটা একা ওই ছোট্ট বেডে আছে, একটা বালিশ। হ্যাঁ, সে কী ভয়ঙ্কর! এবারে তোমার যদি বাড়ি থেকে কিছু একটা নিয়ে যেতে ইচ্ছে হয়, যে বাড়ি থেকে একটা বালিশ ফালিশ নিয়ে, না ওটা অ্যালাউ নেই। অথচ তোমাকে থালা বাটি সব অ্যালাউ করবে, জামা কাপড় সব অ্যালাউ করবে, সেগুলো নিয়ে যেতে হবে। বেবির সেফের জন্য যদি আমি কিছুটা নিয়ে যাই, যেটা আমার প্রয়োজনীয়, বা সেটা নিয়ে যেতে দেবে না। বা তোমাকে ওই ন্যাপি বলতে তোমাকে প্যাম্পাস বা ডাইপার পরাতে দেবে না। ওরা ডাইপার পরিয়ে রাখবে, যেটা ওদের কারণে পরিয়ে রাখে, তোমাকে পরতে দেবে না, কারণ তোমাকে পরিষ্কার করাতে হবে। সেটাও একটা ভালো জিনিস, সেটা ভালো, ঠিক আছে, আমি সেটা মানছি। বা ব্রেস্ট ফিডিং সঙ্গে সঙ্গে করাতেই হবে, না হলে সে মানে এক প্রকার গালাগালি, মানে বীভৎস বাজেভাবে ট্রিট করে। ব্রেস্ট ফিডিং কেন করাচ্ছ, ব্রেস্ট ফিডিং কেন করাচ্ছ, ব্রেস্ট ফিডিং মানে ব্রেস্ট মিল্ক না আসা পর্যন্ত ব্রেস্ট ফিডিংটা করানো তো চাপের না, অন্তত একটা দিন তো টাইম দেওয়া দরকার। মানে বীভৎসভাবে চাপ দেওয়া হয়, মানে এমন একটা চাপ, যেটা হচ্ছে পরের বারে গিয়ে যাদেরকে যে বলবো যে দিদি আমার বা ম্যাম আমার ব্রেস্ট ফিডিংটা আসছে কিন্তু ও টানতে পারছে না, বা এরকম যেগুলো প্রবলেম থাকে বাচ্চাদের, সেটা বলতে ভয় লেগে যায়। মানে এমন একটা বাজে করেছিল। যাই হোক, আমার তো একদম শিশুমঙ্গলের এক্সপিরিয়েন্স আরও খারাপ হয়েছিল, খুব বাজে হয়েছিল আমার খুব বাজে লেগেছে বাবু। কে কী ভাবলো আমার তাতে কিচ্ছু চাই আসে না, আমার খুব বাজে লেগেছে। আমি এরকম শিশুমঙ্গলের গল্প শুনিনি, তাই আমার ভালো লাগেনি। আর পুরো ব্যাপারটাই আমার খুব বাজে লেগেছে। আমাকে কেন নর্মালের জন্য চেষ্টা করানো হলো, পরের দিনে হার্ট রেটের প্রবলেম হলো। তারপরে আমার ডক্টরকে আমি যেদিনে ওটি, সেদিনে একদিন একজনকে দেখতে পেলাম না, সেটাও আমি অ্যাজ আ পেশেন্ট আমি ডিজার্ভ করি না। তারপরে আমার ওটি রুমেও কোনো ডক্টর আমার নেই। আমি শুনেছি ওটি রুমে অন্তত আমার যে ডক্টরগুলো, তাদের মধ্যে একজন থাকতে হয়, কারণ পেশেন্টের যাতে একটু রিল্যাক্স লাগে, যে না আমার কোনো একটা ডক্টর আছে, সেটাও ছিল না। পরের দিনে আমাকে মাত্র 14 ঘন্টা মানে একটু রেস্ট দেওয়া হয়েছিল। আমি বলছিলাম ব্রেস্ট ফিডিং করাবো না, আমার ব্রেস্ট ফিডিং করাবো, কিন্তু আমাকে একটু হেল্প করা, মানে 24 ঘন্টা আমাকে একটু হেল্প করা, সেটা করানো হয়নি। ইভেন মানে ভালো না, একদম ভালো এক্সপিরিয়েন্স হয়নি আমার। যাই হোক, এটা আমার এক্সপিরিয়েন্স, খুব বাজে এক্সপিরিয়েন্স। আমি যদি মানে আমি কাউকে সাজেস্ট করবো না। যদি সাজেস্ট করি, একটাই কথা বলবো, যে যদি কেবিন পাও তবেই তোমরা শিশুমঙ্গলে যাবে, কেবিন ছাড়া তোমরা যাবে না। কেবিন পেয়ে গেলে ডে 1 থেকে সোনায় সুহাগা। আর কেবিন পেয়ে গেলে ওদের বিহেভিয়ারেও প্রচুর চেঞ্জ দেখা যাবে। হ্যাঁ, এটা সত্যি, আমি নিজেও দেখেছি এক্সপিরিয়েন্স করে। জেনারেলে তোমার প্রতি যে ব্যবহারটা, কেবিনে গেলে সে ব্যবহারটা অনেকটাই পাল্টে যাবে। তো আর কেবিনে যেহেতু শুরু থেকে, যখন থেকে তোমার ওটি হলো, তারপরে যখন তুমি রুমে এলে, তোমার বাড়ির লোক পেয়ে গেলে, সেই তোমার বাচ্চাটাকে সামলালো, তুমি আস্তে আস্তে ওটা ফিডিং করালে, মাইন্ডটা রিল্যাক্স রাখতে পারলে। এই সময় মাইন্ডটা খুব রিল্যাক্স রাখা দরকার, সবার পাশে থাকা দরকার। সেটা মানে আমি বা আমার মতো যারা জেনারেলে ছিল, তারা কেউই পায়নি। তো বলছি বাবা, একদম নয়। তাও যে জানতাম যে আমাদের খুব বিল কম হয়েছে তা না, আমাদের বিল হয়েছিল, আমি ধরো 2 দিনই জেনারেলে ছিলাম, তারপর বাকি কদিন ছদিন বলবো না, হ্যাঁ 6 দিন কেবিনে ছিলাম। সব মিলিয়ে আমাদের বিল হয়েছিল, আর তার আগে 2 দিন ভর্তি, বিল হয়েছিল প্রায় 48 লাখ টাকার 48,000 টাকার কাছাকাছি। 48,000 টাকার কাছাকাছি শিশুমঙ্গলে এই সময় বেশ অনেকটাই। হ্যাঁ, তো সেই অনুযায়ী যেগুলো পেয়েছি সেগুলো একদম ভালো পাইনি, বিলটা তো একেবারেই কম ছিল না। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স।
তো আমার এক্সপিরিয়েন্স তো ভালো ছিল না, তোমাদের যদি কারোর এক্সপিরিয়েন্স ভালো থাকে তোমরা অবশ্যই শেয়ার করবে। আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর তোমরা যদি বলো যে ওটির এক্সপিরিয়েন্স বা আরও এই এক্সপিরিয়েন্সগুলো আর কী কী জানার ইচ্ছে যদি তোমরা জিজ্ঞাসা করো, তো সেই সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো তবে যদি তোমরা বলো তো, আর না হলে পরপর তোমাদের ব্লগ চলে আসবে, বাচ্চার আমার বেবির ব্লগ চলে আসবে। আর এখন কন্টিনিউ মোটামুটি ব্লগ আসবে, সেগুলো অবশ্যই দেখবে, কেমন লাগছে অবশ্যই জানাবে। এখানে ভিডিওটা শেষ করছি। ওদিকে প্রচুর কান্না শুরু করে দিয়েছে, আমাকে এখনই যেতে হবে। টাটা।